আজকে আমি আপনাদের সাথে একটি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব, যে অভিজ্ঞতাটা আমার অর্জিত হয়েছিল সরাসরি জামাত আমিরের সাথে। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো না, ফল পাল্টে দিল, এই বিষয়টাই আমি তাকে বলেছিলাম। তার প্রতি উত্তরে তিনি কি বলেছিলেন সেটি আপনাদেরকে বলবো। এই অভিজ্ঞতাটা আপনাদের জানা দরকার। আর সবশেষে আমি বিএনপির জন্য একটা বিপদ, ভয়াবহতম একটা বিপদ আছে, যদিও তারা ফুরফুরে মেজাজে আছে, কিন্তু তাদের জন্য একটা ভয়াবহ বিপদ আছে, সেটা আমি শেষে বলবো। আগে অভিজ্ঞতাটা শেয়ার করি। গণভোটে হারা জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয় আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন। আনুষ্ঠানিকভাবে রাজনীতির মূল ট্র্যাকে উঠে গেছে জামাত ইসলাম। পরের বার, সামনের বার ক্ষমতা যাওয়ার রাস্তা দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে। তো দর্শক দেখেন, প্রথমে এই বিষয়টা বুঝতে হবে, এবারের যে নির্বাচনটা হয়েছে এটা কমপ্লিটলি একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন। এটা আগে আমরা বুঝতে পারিনি, এখন স্পষ্ট হয়েছে। বিশেষ করে ইউনূস সরকার ছিল বিএনপি সরকার এবং বিএনপি ছিল ইউনূস সরকারের কিংস পার্টি, সেই হিসাবে বিএনপি ক্ষমতা এসেছে। জুলাই গণ অভ্যুত্থান একটা নতুন ইতিহাস। এই ইতিহাসকে অস্বীকার যাওয়ার কোনো উপায় নাই। যদি এই ইতিহাসকে অস্বীকার যাইতে চান, দেশ আবার অস্থির হবে। শপথটা নিয়ে মানুষের মন জয় করে নেন। হ্যাঁ, মন জয় করে নেন যে উনি হলো কুফা। হ্যাঁ, এই আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে বলতেছে উনি হলো কুফা। উনি শেখ হাসিনাকে শপথ পড়াইছে, উনি নাকি 8-9 মাস টিকছে। এরপরে ডক্টর ইউনূস স্যারকে শপথ পড়াইছে, মাত্র 18 মাস টিকছে। এখন তারেক রহমান সাহেবকে শপথ পড়াইছে, কত মাস টিকবে? এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া এই নির্বাচনের কি বৈধতা আছে? এখন যে নির্বাচন অনুষ্ঠিত হলো, যে নির্বাচনের পরে দলগুলো মেজরিটি মাইনরিটি হলো, কোথায় ভিত্তি আছে? সংবিধানের কোথায় বলা ছিল দেখো নির্বাচন হবে? একটা মাত্র ভিত্তি, সেটা কি? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মেনেই তো নির্বাচনে অংশগ্রহণ করেছে, পাশ করেছে, ফেল করেছে। সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না। পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট। নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট। গণভোটে হা বিজয়ী হয়েছে, এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব। তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন, আমরা সর্বাত্মক সহযোগিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আমরা কথায় কথায় বলি যে সব মানুষ এক না, যেমন হাতের 5 আঙ্গুল এক না, বলি তো। কিন্তু আসলে দেখেন, এই যে হাতের 5 আঙ্গুল এক না, এই আঙ্গুলটা বাদ দেই, বাকি আঙ্গুলটা দেখেন এক কি এক না, ছোট বড়। কিন্তু এই দেখেন আবার এক, দেখছেন এক হয়ে গেছে না? একদম এক হয়ে গেছে। আবার দেখেন এক না, আবার দেখেন এক হয়ে গেছে। এখন দেখেন এই যে মুখটা বন্ধ করলাম, ভিতরে কিন্তু এক, কিন্তু বাইরে যখন আসে এক না। ঠিক এই রাজনীতিটাও হয়ে গেছে এরকম। গত 18 মাস আমরা যা কিছু দেখে আসছি যে না এর সাথে এর মিল নাই, এর সাথে এর মিল নাই, অনেক গরমিল দেখছি। আসলে ওরা ভিতরে ভিতরে এক ছিল, যেটা আমরা বুঝতে পারি নাই। যার যখন ঘুম ভাঙবে তার জন্য তখনই সকাল। কেউ ঘুমের থেকে উঠবে ভোর 5টায়, তার জন্য তখন সকাল। কেউ যদি ভাই 12টায় উঠে, তার জন্য তখন সকাল। আমাদের একটু দেরিতেই ঘুম ভাঙলো, দেরিতেই বুঝলাম যে ভিতরে ভিতরে ওরা এক ছিল, বাইরে থেকে আমরা বুঝতে পারি নাই। দেখছেন খলিল সাহেব কি সুন্দরভাবে, ওই যে ভিতরের ছিল, কিন্তু এই খলিল সাহেব কিন্তু ভিতরের একজন, এটা মাথায় রাখেন। আরো অনেকে আছে, ধীরে ধীরে আবিষ্কার হবে, হইতে থাকুক আবিষ্কার। এগুলো অনেক কিছুই আসবে। ওই আগে বলছি না, বহু রকম নতুন নতুন পর্ব আসবে, সেগুলো আমরা দেখবো, মেনে নিব। নেগেটিভ চিন্তায় যাবেন না, কিন্তু নেগেটিভ চিন্তা করলে হয় কি জানেন, শরীর খারাপ হয়, চেহারা খারাপ হয় নেগেটিভ চিন্তা করলে। যার জন্য নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ মাইন্ডে থাকেন। দেখেন টিআইবিতে যে রিপোর্টটা দিছে সেখানেও তো জালিয়াতির প্রমাণ আছে, ভোট জালের প্রমাণ আছে। থাকুক, প্রত্যেক নির্বাচনের পর এরকম থাকে, কিন্তু আমরা যা কিছু দেখছি মাইনা নিতে হবে। এই যে ওনারা সরকার গঠন করছে না, এটা অবশ্যই মাইনা নিতে হবে। কিন্তু মাঠ পর্যায়ে যা কিছু চলতেছে ওইটা মাইনা নেওয়া যায় না। মাঠ পর্যায়ে কিন্তু অনেক খারাপ অবস্থা। আপনারা ফেসবুকে দেখতে পাইছেন, ইউটিউবে দেখতে পাইছেন। আমি কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই কান্নাকাটি করতেছে। দেখেন ওনার অনেকগুলো সুপারি গাছ ছিল, অনেক বাগান, একটা এতটুকু এতটুকু গাছগুলা হয়েছে ভাই, বুঝছেন? মানে ওটা মানুষের সমান হয়েছে গাছগুলা, সবগুলা গাছ কাইটা ফেলাইছে। ওনার দোষ কি? উনি জামাতে ইসলামের পক্ষের লোক এবং নির্বাচনের সময় জামাতের পক্ষ হইয়া এজেন্ট হিসাবে ওই ভিতরে কাজ করছে। এটাই ওনার দোষ। রাতের বেলা এসে ওনার সব কিছু কাইটা ফেলাইছে। ভাই আপনারা গাছগুলা কিভাবে কাটলেন, কেমনে পারলেন গাছগুলা কাটতে? অবশ্য গাছের যে প্রাণ আছে এটা হয়তো ওনারা জানেই না, জানার কথাই তো না, জানার কথাই তো না। মানুষেরই কোনো মূল্য নাই। আমরা দেখলাম তো গত 18 মাসে মানুষের কোনো মূল্য আছে? যাই হোক, গাছের উপর দিয়া ঝাল গেছে, হয়তো দেখা গেল গাছ না কাটতে পাইরা ওনারই কোবায় দিত, এরকম হইতে পারতো। আবার অনেক জায়গায় দেখতেছি ভাই,
অফিসের তালা খুলতেছে, জং মারা তালা গুলাছে না, ওগুলা খুইলা পানিতে ফেলা দিতেছে, নতুন তালা কিনাই না লাগাইতেছে, ঘর পরিষ্কার করতেছে, ধুইতেছে, দেওয়াল রং করতেছে, নতুন নতুন ছবি লাগাইতেছে, বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি লাগানো হচ্ছে, মিছিল হইতাছে, স্লোগান দিতেছে, ধীরে ধীরে সবকিছুই ওপেন হয়ে যাবে। হ্যাঁ, সবকিছুই সামনে চলে আসবে। ওই যে একটু আগে বললাম না, মুট বললাম, ভিতরে কিন্তু সব সমান আঙুলগুলা, বাইরে কিন্তু সমান না। আমরা বাইরে তাকাইয়া ছিলাম, ভিতরের দিকে তাকাইতে পারি নাই, জ্ঞান নাই, এই জন্য তাকাইতে পারি নাই। কিন্তু এখন তো জ্ঞান হইছে, এখন তাকামু, এখন ঘুম ভাঙছে, এখন তাকাইতে তো আর অসুবিধা নাই। অনেকেরই মন ভাঙছে ভাই, হ্যাঁ অনেকেরই মন ভাঙছে। আমি যখন হাঁটতে যাইতাম অনেকের সাথে কথা হইতো, একজন সিকিউরিটি গার্ড আছে, উনি কিন্তু মুরব্বী মানুষ, কিন্তু আমাকেই প্রথম সালাম দিয়ে ফেলতো। উনি যেহেতু ওইখানকার সিকিউরিটি গার্ড, ওনার দায়িত্ব সালাম দেওয়া, সবাইকেই সালাম দেয়, কিন্তু আমরা কিন্তু কেউ ওনাদেরকে সালাম দেই না, কিন্তু আমি সালাম দিতাম, এটা আমার অভ্যাস। আমি সবাইকেই সালাম দেই, আমি কাউকে তুমি কইরাও বলি না ভাই, আমার সাথে যারা মিশছে তারা জানে আমি কাউকে তুমি কইরা বলি না, মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করি। যাই হোক, উনি জানে, উনি আমার ভিডিও দেখে, উনি আজকে আমাকে একটা কথা বলতেছিল, সেটা কি জানেন? এই কথার খুব গভীর একটা অর্থ আছে। ওনার ছেলে আমার মনে হয় মাদ্রাসায় পড়ে, যুবক, ওনার ছেলে বলতেছে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না। তো উনি জিজ্ঞাসা করছে কেন? উনি ইয়াংদের কথা, মানে ওনার ছেলে যেহেতু ইয়াং, ওই ইয়াং ছেলের কথা বোঝার জন্য জিজ্ঞাসা করছে কেন ক্ষমতায় আসতে পারবে না। বলে যে জামাতের যে আমির সাহেব আছে উনি নরম দিলের মানুষ, ওনার মধ্যে কোনো প্রতিবাদ নাই। এই যে একটা ভোট চুরি হইলো, এই যে আগুন দিয়া পোড়াইতেছে, যারা জামাত ইসলামকে ভোট দিছে তাদের উপরে হামলা হইতাছে, এগুলোর কোনো প্রতিবাদ নাই, উনি চুপচাপ আছে। ওনার তো উচিত ছিল একটা বিক্ষোভ মিছিল বাইর করা, সারা দেশের সবাইকে ডাক দেওয়া। ওই ইয়াং ছেলের কথা, মানে উনি আমাকে বলতেছে ওনার ছেলে ওনার কাছে এই অভিযোগগুলো করছে। ওই যুবকের ক্ষোভ হচ্ছে কেন মিছিল বাইর করলো না, কেন প্রতিবাদ করলো না, এটাই তো, তাই না? কিন্তু ডাক্তার শফিকুর রহমান স্যার একটা কথা যে বলছে, ওইটা হয়তো সে শুনে নাই বা আপনারা অনেকে খেয়াল করেন নাই। সেটা কি? উনি একবার না কয়েকবার বলছে যে আমরা এই নির্বাচন মেনে নিলাম, আমরা এটা নিয়ে রাস্তায় কোনো রকম বিক্ষোভ মিছিল এইসবে যাব না, যা কিছু হবে ওই আদালতে আর না হয় সংসদে। কেন এই কথাটা বলছে জানেন? রাস্তায় যদি এখন নামে তাহলে কি ঘটবে এটা কি বুঝতে পারেন না? এই যে একটু আগে বললাম, পুরান তালা খুলা নতুন তালা লাগাইতেছে, ঝাড় মুছ করতেছে, ছবি লাগাইতেছে, এরা কারা? এরা এবং এরা এই দুই পক্ষ মিলা কি সুযোগটা নিত ওইটা বুঝাইয়া বলি। যখনই কোনো বিক্ষোভ মিছিল বাইর হইতো, অথবা এই যে ভাঙচুর হইতেছে, অন্যায় হইতেছে, এই যে গাছ কাটা ফেলাইতেছে, ওইখানে যায় যদি এখন ওদের উপরে হামলা করে, মারামারি হয়, তাহলে তৃতীয় পক্ষ একটা সুযোগ নিবে। এই তৃতীয় পক্ষ বলতেই আমরা সবসময় বুঝি ক্যান্টনমেন্টের দিকে আমাদের নজর চলে যায়। এই তৃতীয় পক্ষ বলতে ক্যান্টনমেন্টে লুকে আছে, ওইখান থেকে কেউ সুযোগ নিবে? মোটেও না, একদমই না। আপনাদের ভুলে গেলে হবে, একটু ফ্ল্যাশব্যাকে যান 5ই আগস্ট এবং 8ই আগস্ট পর্যন্ত। এই 3 দিন থানাগুলোতে কি ঘটছিল? থানাতে আগুন দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, আরো অনেক মর্মান্তিক ঘটনা ঘটছে। কিন্তু ওই অস্ত্রগুলা কি উদ্ধার হয়েছে? না, ওই অস্ত্রগুলা উদ্ধার হয়নি। কিছু কিছু অস্ত্র উদ্ধার হয়েছে পুকুর থেকে, ওই মাটির তল থেকে, এসব দেখছি আমরা, কিন্তু মেইন অস্ত্র উদ্ধার হয় নাই। এর মধ্যে আপনারা এটাও তো শুনছেন, পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে অস্ত্র ঢুকতেছে নির্বাচনকে সামনে রেখা। এখন দেখেন এই অস্ত্রগুলা যারা আনছে তারা তো কাজে লাগাবে, কখন কাজে লাগাবে এটা কি আপনারা বুঝতে পারেন না? এই যে এখন যদি বিক্ষোভ মিছিল বাইর করতো, ওই যে আমার বাড়িতে হামলা হয়েছে, চলো দল বাইন্দা আবার ওর বাড়িতে যা হামলা করি, তাহলে একটা গৃহযুদ্ধ লেগে যেত। আর ওই যে অস্ত্র যাদের হাতে আছে না, ওরা কি করতো জানেন? বাইছা বাইছা এই যে বিএনপি এবং আওয়ামী লীগের মানুষকে না খুন করে দিত, আপন ভাইকেই খুন করে দিত গোপনে, কারণ লাশের রাজনীতি করার জন্য। সারা বিশ্বকে দেখাইতো এই যে জামাত ইসলাম নির্বাচনে হাইরা গিয়া ওই যে অস্ত্র বাইর কইরা, গোপন অস্ত্র, গুপ্ত তারা, ওই গুপ্তরা গোপন অস্ত্র বাইর কইরা মানুষ খুন করতেছে। এইটাই তো বলতো না? আমাদের দেশের পত্রিকা সহকারে ঝাঁপায় পড়তো, বড় বড় হেডলাইন হইতো, জঙ্গির আবার মাথা চারা দিয়া উঠছে। আর দিল্লি তখন ভূগোল বাজাইতে বাজাইতে লাফায় উঠতো, তাদের মিডিয়া ঝাঁপায় পড়তো। এরকম অবস্থা হইতো না এই দেশে, গৃহযুদ্ধ হইতো না এই দেশে, হইতো। যার জন্য উনি ঠান্ডায় মাথায় চিন্তা করছে। প্রথম থেকে বলে আসতেছি না যে এই মানুষটাকে আমার ভালো লাগে। হ্যাঁ ভাই, আমার ভালো লাগে। 5ই আগস্টের আগে আমি জানতাম না, চিনতাম না জামাত ইসলাম নামে একটা দল আছে, এটাই জানি, এবং তাদের মার্কা কি দাঁড়িপাল্লা, এইটুকুই জানতাম। আর ছাত্র শিবির সম্বন্ধে ওই যে কাটাকাটির ওই বদনাম গুলাই তো শুনতাম। মাত্র 18 মাসে যে পর্যন্ত আসছে ভাই, মাত্র 18 মাস কিন্তু এই জামাত, এই নতুন জামাত, যে জামাতকে আমরা 5ই আগস্টের পরে পাইছি, এই 18 মাসে দেখেন 77টা আসন পাইছে। ভাবা যায়? বাংলাদেশের ইতিহাসে কোনো বিরোধী দল ছিল না এত আসন নিয়ে, ম্যাক্সিমাম ছিল 60 থেকে 62, আমার যেহেতু মনে পড়ে 60 থেকে 62, 77টা আসন নিয়ে বিরোধী দলের। কিন্তু মেইন প্রবলেম হয়ে গেল, আমরা যে ভোটটা দিলাম, হ্যাঁ গণতন্ত্রের জন্য নির্বাচন করে যে আমরা অস্থির হয়ে গেলাম, সেই নির্বাচন তো হইলো, আমরা তো 2টা ভোট দিছি, একটা হ্যাঁ কেউ দিছে নাতে, আরেকটা জাতীয় নির্বাচন, যেটা দিয়ে আপনারা সংসদে যাইতেছেন, মন্ত্রী হইতেছেন। আমাদের আরেকটা ভোটের খবর কি? খবর নাই, তাই না? আর এই খবর নাই নিয়ে যদি এখন জামাত ইসলাম ঝাঁপায়া করে, ওই যে গোপন অস্ত্র, গুপ্ত অস্ত্রগুলা কাজে লাগাইয়া জামাতকে ফাঁসায় দিবে, বদনাম কইরা দিবে, এই দেশের রাজনীতি শেষ করে দিবে, যার জন্য ওনারা ওই পথে হাঁটে নাই। এবার বুঝা নিয়েন।
কেউ মন খারাপ করবেন না, কেউ মন ভাঙবেন না ভাই, সঠিক পথে আছে, ধৈর্য ধরতে হবে। ডাক্তার শফিকুর রহমান স্যার যতক্ষণ আছে আমি ততক্ষণই বিশ্বাস করতে চাই উনি নতুন নতুন রাস্তা ওপেন করে দিবে। হ্যাঁ, নতুন নতুন রাস্তা এমন ভাবে ওপেন করে দিবে যার জন্য সরকারে যারা আছে তারা না বারবার বিপদে পড়বে। দেখেন ওনারা বলছে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি চাই না, আমরা ওই ঘর বাড়ি চাই না, সরকারি কিচ্ছুই নিমু না। কোন দিন বলছিল মনে আছে? যেদিন ওনার ওই যে হার্ট অ্যাটাক হয়েছিল, ওইরা গেছিল, আবার বসছে, বসার পর ডাক্তাররা পরীক্ষা করতেছে, ওর মাঝখান দিয়ে কিন্তু ওই কথাগুলো বলছিল। আজকে দেখেন যারা ক্ষমতায় আসছে তারা কিন্তু ওই গাড়ি নিচ্ছে না, ওই ঘর বাড়িও নিচ্ছে না সরকারি, বলতে বাধ্য হয়েছে তো, কারণ বিরোধী দল এই কথা বলছে। হ্যাঁ, বিরোধী দল বলছে আমরা নিব না, ওনারাও তো ভাই ভোট পায় ওইখানে গেছে, ওনারা তো আসলেই নিবে না। তাহলে যারা ক্ষমতায় আছে, সরকার গঠন করছে, তারা নিলে মানুষ ছি দিবে না, লজ্জা দিবে না? চিন্তা করেন। হ্যাঁ, এইভাবে রাজনীতি করে যাইতে হবে, আর ধৈর্য ধরতে হবে, সংযমী হইতে হবে। রোজার মাস চলে আসছে, আজকে থেকেই রোজা চালু, তাই না? কালকে থেকে আমরা রোজা রাখবো। এই রোজার মাসে ভাই কোনো আন্দোলন কেউ খাবে না, ওইটাও ডাক্তার শফিকুর রহমান মাথায় রাখছে, অ্যাডভান্স চিন্তা করে তো। যার জন্য বললাম যতক্ষণ উনি আছে কোনো চিন্তা করবেন না, নতুন নতুন রাস্তা ওপেন হয়ে যাবে। ওনারা বিরোধী দলে থাকলো, পিছনে থাকলো, দেখেন যারা সামনে আছে ওনাদের কি ফলো করতে হইতাছে। ওই যে বাড়ি আর শুল্কমুক্ত গাড়ি না নিয়া ওনারা ওদের কি তো ফলো করলো, কাদেরকে? যারা পিছনে আছে। আগে গেলে বাগে খায়, পিছে গেলে সোনা পায়, এখন ওই পিছনের ওদেরকেই ফলো করতে হবে। যদি আপনি গোল্ড পাইতে চান, স্বর্ণ পদক পাইতে চান, পিছনের ওদেরকেই ফলো করতে হবে। তার মানে ভাই সব কিছু ঠিক আছে, অস্থির হইবার কিছু নাই, শুধু মিডিয়ার সামনে প্রতিবাদ করতে হবে, রাস্তা যাওয়ার দরকার নাই। মানুষকে বুঝতে দেন, মানুষ বুঝে নেক না এই নতুন সরকার আসলো, কি পরিবর্তন হইলো, কিভাবে দেশ চালাইতেছে, নাকি আগের মতই রয়ে গেল, সবকিছু মানুষের উপরে ছাইরা দেন। আর এই যে অফিসগুলো উদ্বোধন হইতেছে, এটা নিয়ে আমাদের কোনো কথা বলার দরকার নাই ভাই, কোনো দরকার নাই। সরকারে আছে ওনারাই জবাব দিবে জনগণের কাছে। জনগণ খুশি হইতেছে না নারাজ হইতেছে, এটা বুঝতে হবে। আর এটা বোঝার জন্য সবচেয়ে বড় জায়গা কোনটা জানেন? কমেন্ট বক্স। হ্যাঁ ভাই, কমেন্ট বক্স। এই কথাটুকু বলে শেষ করুন। অতীতের সরকার যে 16 বছর ছিল, তখন দেখছেন না কেউ মারা গেলে ওনাদের সবাই আলহামদুলিল্লাহ বলতো না ভাই? আমি তো দেখছি ভাই, কোনো পুলিশ অফিসার মারা গেল তখন আলহামদুলিল্লাহ বলতো। কত ভয়াবহ ব্যাপার। তার মানে কি মানুষের মন থেকে আপনারা উঠা গেছেন। মানুষের পক্ষে না থাকলে, মন থেকে উঠা গেলে মানুষ কিন্তু ওই ফেক আইডি দিয়া ক্ষোভটা ঝাড়ে কোথায় জানেন? ওই কমেন্ট বক্সে। ওইটা ফলো করলেই বুঝবেন। এমন কিছু করেন না যেন মানুষের মন থেকে উঠা যান। মানুষ ফেক আইডি বাইর কইরা আপনাদের কোনো বড় ক্ষতি হইলে আলহামদুলিল্লাহ দেখে, এইটুক চাই না। মানুষের মনের ভাষা বুঝতে হবে। আমরা 2টা ভোট দিছি, একটা মাইনা আপনারা পাওয়ারে চলে গেলেন, আরেকটা ভোটের কোনো মূল্যই দিলেন না। তখন বললেন সংবিধান প্রবলেম। আর ওই সংবিধান মানলে তো ভাই উনাকেও মাইনা নিতে হবে, শেখ হাসিনাকে মাইনা নিতে হবে। আর উনার প্রেসিডেন্ট ছুপ্পু সাহেব তো আছেই, তাই না? উনি তো আছেই, আগের জায়গায় তো বসে রয়েছে। তবে ছুপ্পু সাহেব সম্বন্ধে একটা কমেন্ট করছে, ওই কমেন্ট বক্সে, ওইটা বইলা ভিডিওটা শেষ করি। এই কমেন্টটা কিন্তু ভয়াবহ। ওই কমেন্টে কি লেখা জানেন? যে উনি হলো কুফা। হ্যাঁ, এই আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে বলতেছে উনি হলো কুফা। উনি শেখ হাসিনাকে শপথ পড়াইছে, উনি নাকি 8-9 মাস টিকছে। এরপরে ডক্টর ইউনূস স্যারকে শপথ পড়াইছে, মাত্র 18 মাস টিকছে। এখন তারেক রহমান সাহেবকে শপথ পড়াইছে, কত মাস টিকবে? এটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন দিছে এবং কুফা আখ্যায়িত করছে। চিন্তা করেন, এই কমেন্টগুলো কিন্তু চিন্তার খোরাক বাড়ায় দেয়। মানুষ কি ভাবতেছে সেটা বোঝা যায়। আর আপনারা যদি সরকারে থাকা সেটা বুঝতে পারেন তাহলে আর কোনো প্রশ্ন নাই। কিন্তু গত সরকার বুঝতে পারে নাই তো। 5ই আগস্টে ওনার দুপুরের খাওয়া রেডি, খাবে, গরম গরম খাবার খাবে, খাইতে পারে নাই। কেন? উনি বুঝতেই তো পারে নাই যে আজকে দুপুরে আমি এখানে খাইতে পারুম না। কেন বুঝে নাই? ওই যে অহংকারে বুঝে নাই যে আমি তো সবকিছু, আমি তো পাওয়ার, সবাই তো আমার সাথে আছে। আপনাদের মধ্যে যদি ওই অহংকারটা আসে যে আমরা বিপুল ভোটে পাস করছি, সংসদে আমরা সবচেয়ে বড় দল, মানলাম না সেই গণভোটের রায়, কি আসে যায়? কে কি করতে পারবে? কিন্তু ভুলে গেলে হবে না। আপনি কিন্তু আমার মনে হয় রংপুরে ভাষণ দিছিলেন, হ্যাঁ আপনি বলছিলেন সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। শুধু ওইটুকু মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখার দরকার নাই। আমি বিশ্বাস করতে চাই আপনারা মানুষের ভালোবাসা হারাবেন না। মানুষের যদি ভালোবাসা চান তাহলে মানুষের রায়কে সম্মান জানান। আপনারা এই শপথটা নিয়ে মানুষের ভালোবাসা নেন, দোয়া নেন, দোয়া থেকে বঞ্চিত হয়েন না। যদি মানুষের দীর্ঘশ্বাস নেন, সেই দীর্ঘশ্বাস কিন্তু বাতাসে ঘুরতে ঘুরতে যায় অভিশাপ হয়ে আপনাদের উপরে পড়তে পারে। অতীত মনে রাখবেন, ইতিহাস কথা বলে, ইতিহাস কেউ ভুলবেন না ভাই। আর মনে রাখবেন ইতিহাসের কিন্তু শুরু আছে, দি এন্ড লেখা নাই। কেন লেখা নাই? আসলে ইতিহাস কখনো দি এন্ড হয় না, নতুন নতুন ইতিহাস আসে। যেমন জুলাই গণ অভ্যুত্থান একটা নতুন ইতিহাস। এই ইতিহাসকে অস্বীকার যাওয়ার কোনো উপায় নাই। যদি এই ইতিহাসকে অস্বীকার যাইতে চান, দেশ আবার অস্থির হবে। শপথটা নিয়ে মানুষের মন জয় করে নেন। হ্যাঁ, মন জয় করে নেন। যদি আপনারা এখন মানুষের মন না জয় করেন, নিজের ইচ্ছা মতো যদি সরকার চালান, আমাদের ওই সংস্কারের ব্যাপারে যদি মাথা না ঘামান, হয়তো আমরা চুপচাপ থাকুন। কিন্তু ওই যে ফেক আইডি দিয়া কমেন্ট বক্সে গিয়া কিন্তু সে দীর্ঘশ্বাস ফেলবো এবং ওই ধরনের আলহামদুলিল্লাহ কমেন্ট লিখবো। এগুলো হয় কি জানেন? পরে অভিশাপ হয়ে যায় আপনাদের উপরে পড়বে। যে অভিশাপটা পড়ছিল গত সরকারে 24-এ, ওই 5ই আগস্টে বিদায় নেবার আগে শুধু আবার বলবো, বাইরে থেকে ভাই ওই যে উঁচু নিচু সমান নাম মনে হইলো, ভিতরে ভিতরে কিন্তু সবাই এক। আজকে আমি আপনাদের সাথে একটি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। যে অভিজ্ঞতাটা আমার অর্জিত হয়েছিল সরাসরি জামাত আমিরের সাথে। আমি জামাত আমিরকে একটা পরামর্শ দিয়েছিলাম, একেবারে খুব ঘরোয়া বৈঠকে। আমরা সেখানে অনলি 15 থেকে 20 জন লোক ছিলাম। আজকে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো,
এই বিষয়টা আমি তাকে সতর্ক করেছিলাম। সেটা নির্বাচনের যেদিন তফসিল ঘোষণা হলো তার থেকে সম্ভবত 15-16 দিন আগে। এক্সাক্ট আমার তারিখ টারিখ সব লেখা আছে। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো না, ফল পাল্টে দিল, এই বিষয়টাই আমি তাকে বলেছিলাম। তার প্রতিউত্তরে তিনি কি বলেছিলেন সেটি আপনাদেরকে বলবো। এই অভিজ্ঞতাটা আপনাদের জানা দরকার। আর সবশেষে আমি বিএনপির জন্য একটা বিপদ, ভয়াবহতম একটা বিপদ আছে, যদিও তারা ফুরফুরে মেজাজে আছে, কিন্তু তাদের জন্য একটা ভয়াবহ বিপদ আছে, সেটা আমি শেষে বলবো। আগে অভিজ্ঞতাটা শেয়ার করি। তো তিনি আসলেন একটা জায়গায়, নির্ধারিত জায়গায়। আমি কিছু কিছু বিষয় কিন্তু স্কিপ করছি সঙ্গত কারণেই। সেখানে গেলাম আমি স্বয়ং জামাত আমিরের সামনাসামনি হয়ে প্রশ্নটা করলাম। প্রশ্ন নয়, অনেকটা আমি সতর্ক। আমি তাকে স্মরণ করে দিলাম এইভাবে যে, মাননীয় আমির, আপনি নিশ্চয় জানেন 2008 সালের নির্বাচনের আগে ভারত যখন শেখ হাসিনাকে ছাড়পত্র দিয়ে দিল এবং তারা শেখ হাসিনাকে সমর্থন করলো, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে জানিয়ে দিল যে আমাদের পছন্দের ব্যক্তি এখানে শেখ হাসিনা, এবারে তোমরা কি করবা, তার সাথে কথা বলো, তোমাদেরকে যেতে হবে। তার আগে আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল যে তাদেরকে এখন চলে যেতে হবে। তারা 2 বছর শাসন করেছে, সেনা শাসন আমরা দেখতে চাই না, ওদেরকে বিদায় নিতে হবে। তারপরে তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন বারবার আমেরিকা এবং ভারতের সাথে যোগাযোগ করে যে তাহলে আমাদের সেফ এক্সিট কি হবে, আমরা তাহলে বিদায় নেবো কিভাবে। প্রণব মুখার্জি বলেন যে আমরা জানি না, এটা আমরা বলতে পারবো না, তুমি শেখ হাসিনার সাথে কথা বলো। তো মঈনুদ্দিন যখন শেখ হাসিনার সাথে যোগাযোগ করলো, তখন শেখ হাসিনা তাকে একটা শর্ত দিয়েছিল যে আমি তো ক্ষমতায় এসেই গেছি, যেহেতু গ্রিন সিগন্যাল আমি পেয়েছি, আমি ক্ষমতায় আসছি, তোমরা, আমি ক্ষমতায় আসার পরে তোমরা যে অবৈধভাবে এই যে 2 বছর ক্ষমতায় থাকলে আমি তোমাদের বিচার করবো, তোমাদের প্রত্যেককে আমি ফাঁসির দড়িতে চড়াবো। তখন মঈনুদ্দিন শেখ হাসিনাকে বলেছিল তাহলে আমাদের কি করতে হবে, আমরা তো আপনার সাথে নেগোসিয়েশন করতে চাই, কি করতে হবে। শেখ হাসিনা তাকে শর্ত দিয়েছিল যে আমাকে 2/3 উপরে আসন এনে দিতে হবে, যেহেতু তোমাদেরকে যদি আমি রক্ষা করতে চাই তাহলে তো আমাকে ওই সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করতে হলে আমি যদি 2/3 বেশি আসন না পাই, তাহলে তো তোমাদের আমি রক্ষা করতে পারবো না। তাহলে ওইটা যদি এনে দিতে পারো, তাহলে আমি এসে তোমাদের সমস্ত কাজের বৈধতা দিব। তখন মঈনুদ্দিন বলেছিল হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিলাম, তাহলে আপনি একটা ঘোষণা দেন যে আপনি যে আমাদেরকে সেফ এক্সিট দিবেন, তাহলে ঘোষণা দেন। মনে পড়ে আপনাদের শেখ হাসিনা কিন্তু চট্টগ্রামে সম্ভবত যে বলেছিল যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার, এটা আমাদের আন্দোলনের ফসল, আমরা ক্ষমতায় আসলে তাদের সমস্ত কাজের বৈধতা দিব। ঘোষণা কিন্তু দিয়ে দিল। আর এই ঘোষণার প্রেক্ষিতেই মঈনুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনাকে 200 উপরে আসন এনে দিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তাদের সমস্ত কাজের বৈধতা দিল, সংবিধান পরিবর্তন করে তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিল। ঠিক আমি এই গল্পটাই জামাত আমিরকে এইবার এইটুকু বলার পরে আমি তাকে বললাম যে এরকম একটা নেগোসিয়েশনের আভাস আমরা দেখতে পাচ্ছি, যার কারণে বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে যে আমরা জুলাই সনদ মানি না, আমরা এটা করি না, ওটা করি না, রাষ্ট্রপতি সুপ্পুকে সরানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। দেখেছেন আপনারা সব। এইটার ব্যাপারে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা যদি এরকম হয়। তখন জামাত আমির এই ব্যাপারে কোরআনের ওই আয়াতটা শুনিয়ে দিলেন আর কি, যে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। সব ঠিক আছে, কিন্তু আসলে সবশেষে কিন্তু রঙ্গমঞ্চে অভিনয় করতে হয় মানুষকেই, এইটুকু মাথায় রাখতে হবে। সব আল্লাহ করে, কিন্তু রঙ্গমঞ্চে অভিনয়, সাপারার ভোগান্তি, এটা মানুষকেই করতে হয়। এবং এখানে মানুষ তার বিচক্ষণতা দিয়ে, তার প্রুডেন্স দিয়ে অনেক কিছু সে মিনিমাইজ করতে পারে, আবার ম্যাক্সিমাইজও হয়ে যায়। তো যাই হোক, আমি তো বুঝলাম। তো এখন মেলে কিনা আপনারা একটু চিন্তা করুন তো, মেলে কিনা। এটা কিন্তু আমি এই যে বললাম, এটা কিন্তু আমি এর কোনো প্রমাণ নাই, ডকুমেন্টস নাই, কিছু নাই। এটাকে আপনারা যদি রেফারেন্স চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না। তবে আমার কাছে আমার প্রুডেন্স যতটুকু আছে, আমার যতটুকু আল্লাহ বোঝার সামর্থ্য দিয়েছে, আমি সেই অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা করেছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কিছু হবে, অর্থাৎ 2/3 আসন বিএনপি এবার যেভাবে হোক তাকে দেওয়া হবে। তো সেটাই কিন্তু হয়েছে। এটা আপনারা আবার অন্যভাবে নিয়ে, এটা কাকতালীয় হতে পারে, ওইটার কারণেই যেটা হয়েছে সেটা নাও হতে পারে। মনে করেন এটা কাকতালীয়, কিন্তু হয়েছে। আবার বাজারে যে অভিযোগগুলো এসেছে, ব্যাপক কারচুপির যে অভিযোগগুলি এসেছে, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তো মিডিয়ার কল্যাণে সেটি দেখছি। তাহলে এটি অস্বীকার করবো কি করে? তাহলে এই ব্যাপারে সতর্ক করার পরেও জামাত ইসলাম ওই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই। উপরন্তু আমি নির্বাচনের দিন আমি যেখানে ভোট দিয়েছি, দেখলাম ভোট কেন্দ্রে, আমি যখন ভোট দিতে যাচ্ছি, ভোট কেন্দ্রের আশেপাশে একেবারে প্রবেশ মুখে, যেখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মেন রোডের আশেপাশে বিএনপি নেতাকর্মীরা তারা তাদের প্রার্থীর আইডি কার্ড ঝুলিয়ে ঠিক ওই আশেপাশে শয়ে শয়ে, এক একজন নয়, আশেপাশে ঘুরঘুর করছে। তারা ওই যে বড় লম্বা মেয়েদের লাইন, সেই লাইনের পাশ দিয়ে বারবার ঘোরাঘুরি করছে, আসা যাওয়া করছে। এতে কি প্রভাব পড়ে না মানুষের মনে? অপরদিকে জামাতের কোনো কর্মীকে আইডি কার্ড ঝুলিয়ে আমি ওই নির্বাচনের আশেপাশে কোথায় দেখিনি। পরে আমি খুঁজতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম ভোট কেন্দ্র থেকে মিনিমাম 600 গজ দূরে দেখি তারা কয়েকজন বসে আছে। তো আমি তাদেরকে বললাম যে আপনারা এখানে, ওখানে তো ওনারা ঘোরাঘুরি করছে, তো আপনারাও তো ওখানে 2-1 জন যেতে পারেন। আমাকে তো আর কেউ চেনে না, যার কারণে তারা ওইটারে কোনো পাত্তা দিল না। পরে আমি রাস্তা পার হয়ে এই পাশে যখন চলে আসলাম,
এই পাশে এসে দেখি তারা তাদের তাঁবুতে বসে আছে, যে নির্বাচনী ক্যাম্প করেছে। সেখানেও আমি বললাম যে ভাই আপনারা তো এখানে বসে আছেন, তো ওইখানে তো এই অবস্থা, ডিটেলস বললাম। তো তারা বলছে ওরা ওখানে আছে, ওখানে থাক, আমরা এখানে বসে আছি। তার মানে বুঝতে পারছেন, মানে একেবারে আমার কাছে এইটার পরে মনে হলো যে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তো আপনি যখন তাদের হাতে ছেড়ে দিবেন, তারা তো সেই কাজ করবেই, সেই কাজ তো করবেই। আমার কাছে ওইখান থেকেই কেন যেন মনে হলো যে আসলে আন্তরিকতাটা আমার কাছে কম মনে হলো, এবং ভোট কেন্দ্র যে পাহারা দিতে হবে এবং প্রতিপক্ষকে যে আটকিয়ে রাখতে হবে, কোন রকম কারচুপি করতে দেয়া যাবে না, এটার প্রচন্ড উপস্থিতি। আমি জাস্ট শুধু আমি যেখানে ভোট দিয়েছি সেটার কথা বললাম, সারা দেশে এর চিত্র আলাদাও হতে পারে। তো এই অবস্থা। আর ওই যে বিএনপির জন্য বিপদের কথা যেটা বললাম, সেটা হচ্ছে বিএনপি শপথ নেওয়ার পরে আপনারা জানেন যে তারা গণপরিষদ সংস্কার কমিশনের শপথ নেয় নাই। অর্থাৎ তারা জুলাই সনদ এখন আর ওই যে আগে যেটা আলী রিয়াজের সাথে সংস্কার কমিশনে হয়েছে, যে কোটি কোটি টাকা খরচ হয়েছে, ওইটার আর কোনো ভ্যালু নেই। ওইটা আর এখন তারা মানতে চাচ্ছে না। এখন কেউ একজন ওই গণভোট বাতিল চেয়ে আদালতে রিট করেছে, আর একজন ২টা মামলা রিট হয়েছে, আর একজন টোটাল ওই সংস্কারের ওই বিষয়টাকেই বাতিল করার রিট করেছে। এটা কিন্তু প্রি প্ল্যান, এটা করানো হয়েছে। করানো যখন হয়েছে তখন শিশির মনির যদিও ঘোষণা দিয়েছে যে এটা আইনিভাবে মোকাবেলা করব। আইনিভাবে মোকাবেলা করে কি হবে সেটা পরের বিষয়, সেটা আদালত বলে দেবে। কিন্তু এই যে এটা কিন্তু করানো হয়েছে। আচ্ছা, এখন যখন বিএনপি ক্ষমতায় আসার পরে যখন এইটা হতে দিয়েছে, এবং যারা সাধারণ ন্যূনতম যারা জ্ঞান গরিমা রাখে, রাজনীতি বোঝে, তারা মাত্রই বিশ্বাস করবে যে এটি বিএনপির গ্রিন সিগন্যাল না পেয়ে তো আর এই রিট করে নেই। তো যেহেতু জুলাই গণঅভ্যুত্থান এবং গণভোট এই দুটির মাধ্যমেই তো এই বিএনপি সরকারের বৈধতা আসবে, তো এটা যখন বাতিল হয়ে যাবে তখন তো বিএনপি সরকারও বাতিল হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। সুতরাং কেউ একজন যে কোনো মুহূর্তে এই সরকার যে অবৈধ, বিএনপি সরকার যে অবৈধ, এই মর্মে একটা রিট দায়ের করে ফেলতে পারে। এটা কিন্তু অসম্ভবের কিছুই নয়। যদি তারা এই রিট দায়ের করে ফেলে যে এই সরকার অবৈধ, যেহেতু সংবিধানের ভিতরে তারা থাকতে চাচ্ছে, তো সংবিধান অনুযায়ী তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, সংবিধানে 2026 সালে নির্বাচন হবে এরকম কোনো কথা নেই। সংবিধান অনুযায়ী যেহেতু তারা 72-এর সংবিধান আঁকড়ে ধরেছে, তাহলে 72-এর সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং শেখ হাসিনাকে বাদ দিয়ে তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হলো? তাহলে এই সরকারও অবৈধ সরকার, এই বলে মনে করেন একটা রিট করে দিল। তখন কি হবে? জটিলতা বাড়লো না? প্রচন্ড জটিলতা বাড়লো। তো এই জটিলতাটুকু দরকার ছিল না। বিএনপি ইচ্ছা করলে এটি মিনিমাইজ করতে পারতো, কিন্তু তাদের যে কোনো কারণে, হয়তো কারো কুপরামর্শে তারা এই কাজটি করেছে। আমরা এখনো বিএনপিকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জনগণের বিপক্ষে যাইয়েন না। জনগণ যে মতামতটা দিয়েছে এটার প্রতি সম্মান দেখান। 4 কোটির উপরে জনগণ কিন্তু ভোট দিয়েছে এই জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এটাকে যদি আপনি হেলায় হারায় ফেলেন বা দূরে সরিয়ে দেন, তাহলে কিন্তু এটি খুব বেশি সুখকর হবে না। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।